বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২০ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বরে বলা হয়েছে ৫৪,০০৯ সংখ্যাটি হচ্ছে, দেখো, ড্যাশ অযুত, ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক এবং ড্যাশ একক। অর্থাৎ আমরা এখানে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। দেখো, আমি কিন্তু যদিও তোমাদের জন্য আগে থেকে উত্তরগুলো লিখে রেখেছি, তবে তোমাদের বইয়ে কিন্তু এখানে খালি ঘর রয়েছে, তাই না? এই খালি ঘরগুলোতে সঠিক যে অঙ্কগুলো বসার, হ্যাঁ, সেগুলোকে কিন্তু বসিয়ে এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু একদমই সহজ। দেখো, আমরা এটিকে কিভাবে সমাধান করব। আমরা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি ৫৪,০০৯, হ্যাঁ, আমরা জানি কি, যে কোনো সংখ্যার একদম ডান পাশে মানে একদম শেষে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় হচ্ছে একক, তাই না? অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, তাহলে এই এককটাকে আমরা উল্টো দিক থেকে লিখতে লিখতে বাঁ দিকে যাব, ঠিক আছে? এই এককটিকে লিখবো হচ্ছে আমরা এই একদম শেষের ঘরে, অর্থাৎ এককের ঘরে। দেখো, এখানে রয়েছে ৯, আমরা এই শেষের ঘরে লিখে দিলাম ৯। তার আগে রয়েছে ০, আমরা এই আগের ঘরে লিখে দিলাম ০। হ্যাঁ, তার আগে এখানে একক, দশক, শতক, শতকের ঘরে রয়েছে হচ্ছে ০, আমরা এই শতকের ঘরে লিখে দিলাম ০। এরপরে হাজারের ঘরে রয়েছে ৪, আমরা এই যে দেখো হাজারের ঘরে এই আগে লিখে দিলাম ৪। তার আগে রয়েছে ৫, আমরা এই তার আগে লিখে দিলাম ৫। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। আচ্ছা, তাহলে নিচে আমরা কিন্তু কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, বলা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দেই। আচ্ছা, ১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ৩৯ সংখ্যাটি কত? আচ্ছা, বলা হয়েছে কি ৩৯, তাই না? এই ৩৯ এই সংখ্যাটি কত, মানে এই সংখ্যাটি কিভাবে করে লিখতে হয় সেটি কিন্তু আমাদের এবারে লিখতে বলা হয়েছে, তাই না? তাহলে এটি কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারি। কিভাবে? দেখো, আমাদের কি বলা হয়েছে ৩৯ শত মানে কি, আমরা যখন পড়ি একক, দশক, শতক, এই যে শতক পড়ছি, শতক মানেই কিন্তু শত, ঠিক আছে? তাহলে আমরা শতকের ঘরে গিয়ে আমরা লিখে দেবো হচ্ছে ৩৯, যেহেতু ৩৯ শতক, যার কারণে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখে দেবো ৩৯, ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের এই ৩৯, হ্যাঁ, এটিকে কিন্তু খুবই সহজেই নির্ণয় করা হয়ে যাবে। দেখো কিভাবে, আমরা জানি একদম শুরুতে হচ্ছে একক, তাহলে এককের ঘরে এই দেখো আমি প্রথমে একটি সমান চিহ্ন দিব, তারপরে এককের ঘরে আমরা একটি ০ দিব, হ্যাঁ, তার আগে হচ্ছে দশক, দশকের ঘরেও আমরা একটি ০ দেব, তার আগে হচ্ছে শতক, তাই না? দেখো, এটি কিন্তু শতকের ঘর, এই শতকের ঘরে গিয়ে আমরা কত লিখব? আমাদের বলা হয়েছে ৩৯, তাহলে আমরা এই জন্য এই শতকের ঘরে লিখব ৩৯, ৩ 10 9 ৩৯। যখন এই শতকের ঘরে ৩৯ লিখব, তখন কিন্তু অটোমেটিক এখানে ৩৯ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে ২ নম্বরে বলা হয়েছে কি ১২২ সংখ্যাটি কত? আচ্ছা, আগে বলা হয়েছিল ৩৯, এবারে বলা হয়েছে ১২২। তাহলে এইবারেও আমরা কি করব? এই শতর ঘরে গিয়ে আমরা কিন্তু শুধুমাত্র ১২২ লিখে দিলেই হয়ে যাবে, আর বাকি সব জায়গাতে আমরা ০ লিখবো, তাই না? আচ্ছা, দেখো আমরা প্রথমে এখানে এককের ঘরে লিখলাম একটি ০, দশকের ঘরে লিখলাম একটি ০, এরপর হচ্ছে শতকের ঘর। এই শতকের ঘরে কত লিখবো? শতকের ঘরে কিন্তু লিখবো হচ্ছে আমরা ১২২। কেন? কারণ এই যে বলা হয়েছে ১২২, এজন্য আমরা এই শতকের ঘরে কিন্তু ১২২ লিখে দিলাম, তাহলে ১২২ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবারে ৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২৯ এ কয়টি শত আছে? আচ্ছা, বলা হয়েছে ২৯ এ কয়টি শত আছে? তাহলে এইখানে কয়টি শত আছে, এটি কিন্তু আরও সহজ। দেখো, আমরা এটিকে কিভাবে করে বুঝবো? আমরা তো একক, দশক, এই যে স্থানীয় মানগুলো, এগুলো সম্পর্কে তো সকলেই জানি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, তাহলে আমরা দেখব, আমরা একক, দশক এভাবে গণনা করতে করতে শত পর্যন্ত যাব, অর্থাৎ শতক পর্যন্ত যাব, ঠিক আছে? দেখো, একক, দশক, শতক, এই যে এখানে শতকে রয়েছে কে ৯, তাহলে ৯ থেকে এই আগে যতগুলো সংখ্যা রয়েছে, দেখো ৯ থেকে এই আগে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কত রয়েছে? ২৯ রয়েছে, কিন্তু মোট রয়েছে কত? ২৯। তাহলে এইখানে মোট কিন্তু ২৯টি শত আছে। কয়টি? ২৯টি শত আছে, ঠিক আছে? দেখো, এখানে আমরা লিখলাম সমান ২৯টি। হ্যাঁ, আবার একই রকমভাবে এখানে ৪ নম্বরে বলা হয়েছে ৯১,০০০ এ কয়টি শত আছে? ৯১,০০০ কয়টি শত আছে? তাহলে শত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা শতর ঘরের আগের, শতর ঘর থেকে শুরু করে আগে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোকে কিন্তু আমরা লক্ষ্য করব। দেখো, একক, দশক, শতক,
শতকের ঘরে রয়েছে এই শূন্য, তাহলে এই শূন্য থেকে শুরু করে আগে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে কিন্তু একসঙ্গে আমরা লক্ষ্য করব। দেখো এই এই আগ পর্যন্ত লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট রয়েছে কত, 910, তাই না? এই পর্যন্ত রয়েছে 910। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এখানে কয়টি শত রয়েছে, 910টি শত রয়েছে। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখলাম 910টি। খুবই সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, আবার যদি আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করি, দেখো এই যে একটি সংখ্যা কিন্তু আমরা লিখেছি, তাই না? এটি হচ্ছে কি 50,100। তাহলে এবারে যদি প্রশ্ন করা হয় যে এই 50,100-র মধ্যে কয়টি শত আছে, তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক একই রকমভাবে দেখো আমরা দেখব যে শতের ঘর থেকে আগে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে আমরা একসঙ্গে লক্ষ্য করব। দেখো একক, দশক, শতক, এই যে শতকের ঘরে রয়েছে কত, 1। তার মানে এই শতকের ঘরের 1 থেকে শুরু করে আগে যতগুলো সংখ্যা রয়েছে, আগে এখানে মোট কত রয়েছে, দেখো এখানে এই কয়টির সংখ্যা মিলে মোট হয়ে যায় 501। তাই না? অর্থাৎ এই কয়টি অঙ্ক মিলে কিন্তু মোট হয়ে যায় 501। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি 501টি শত এখানে রয়েছে। এই যে আমরা লিখে দিলাম 501টি। ঠিক আছে, এইভাবে আমরা এইগুলোকে সমাধান করব। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, খালি ঘরে সংখ্যা লিখি। আচ্ছা, তাহলে আমরা এই নিচে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তোমাদের বইয়ে কিন্তু এই ঘরগুলো কিন্তু একদম খালি রয়েছে। দেখো আমি আগে থেকে যদিও উত্তরগুলো লিখে রেখেছি, তোমাদের বইয়ে কিন্তু খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলোতে আমরা কি করব, সংখ্যা লিখব, সঠিক যে সংখ্যাটি, তাই না? এটি কিন্তু আরও সহজ অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এই নিচে লক্ষ্য করলে এই যে দেখো একটি দাগ কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? বা একটি রেখা দেখতে পাচ্ছি। এই দাগটাই কি বলা হয়, রেখা বলা হয়। তাহলে যে এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এই রেখার উপরে উপরে কিন্তু দেখো কিছু সংখ্যা রয়েছে, যেমন 0, 100, 300, 600, তাই না? যেহেতু এই রেখার উপরে কিছু সংখ্যা রয়েছে, যার কারণে এই রেখাকে বলা হয় কিন্তু সংখ্যা রেখা। ঠিক আছে, কি বলা হয়, সংখ্যা রেখা। এখন এখানে যে খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই খালি ঘরগুলোতে সঠিক কোন সংখ্যা বসবে আমরা কিভাবে করে বুঝবো? দেখো এটি বোঝার জন্য খুবই সহজ এবং খুবই মজার একটি টেকনিক রয়েছে কিন্তু, সেটি কি জানো? দেখো আমরা একদম শুরুতে এই যে বড় দাগটি দেখতে পাচ্ছি, এই বড় দাগের উপরে লেখা রয়েছে কত, 0, তাই না? এখানে কিন্তু লেখা রয়েছে 0। এবারে এখানে এসে আমরা এই যে মাঝখানে একটি ছোট দাগ দেখতে পাচ্ছি, তারপরে আবারও একটি বড় দাগ দেখতে পাচ্ছি। তাহলে এই বড় দাগ থেকে এই বড় দাগে এসে কত হয়ে গেল, 100 হয়ে গেল। অর্থাৎ 0 থেকে এই পর্যন্ত এসে হয়ে গেল 100। তার মানে একটি বড় দাগ থেকে আরেকটি বড় দাগে গেলেই কিন্তু 100 করে বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু 100টি সংখ্যা রয়েছে। আবার দেখো এখান থেকে যেহেতু এই দাগে হয়ে গেল 100, তার মানে এই দাগে এসে কত হয়ে যাবে, এই দাগে হয়ে যাবে 200, তাই না? 100 100 করে কিন্তু বাড়বে। তারপরে এই দাগে এসে হয়ে যাবে 300, এই দাগে এসে হয়ে যাবে 400, এইটাই 500, এটাই হয়ে যাবে 600, মানে 100 100 করে কিন্তু বাড়তে বাড়তে যাবে, তাই না? দেখো যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি 0, এখানে হলো 100, এই যে দাগ এখানে হবে হচ্ছে 200, অর্থাৎ এই খালি ঘরে আমরা লিখে দিলাম 200। এরপরে এখানে এসে হয়ে যাবে 300, আমরা দেখতেই পাচ্ছি 300 রয়েছে। তারপরের বড় ঘরে হয়ে যাবে 400, দেখো যার কারণে আমরা এই ঘরে লিখে দিলাম 400। তারপরের বড় ঘরে এসে হয়ে যাবে 500, আমরা এই জন্য এখানে লিখে দিলাম 500, তাই না? এরপরের বড় ঘরে হয়ে যাবে 600, আমরা দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি রয়েছে 600, তাই না? আচ্ছা, এবারে 2 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে যে রেখাটি বা যে সংখ্যা রেখাটি দেখতে পাচ্ছি, দেখো এখানেও কিন্তু এই উপরে উপরে কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানেও 1টি 2টি 3টি খালি ঘর রয়েছে তোমাদের বইয়ে, তাই না? এই খালি ঘরগুলোতেও কিন্তু আমাদের কি করতে হবে, সঠিক সংখ্যাটি বসাতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এই যে বড় ঘর, এই বড় ঘর থেকে এই বড় ঘর পর্যন্ত কত হয়ে যায়, 100 100 করে বাড়তে বাড়তে যায়, তাই না? আচ্ছা, যেমন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি কত, এই ঘরে দেখতে পাচ্ছি 2500, তাই না? 2500, তাহলে 500-র সঙ্গে আরও 100 বাড়লে কত হয়ে যাবে, 600 হয়ে যাবে। তার মানে দেখো আমরা এই পরের ঘরে এসে দেখতে পাচ্ছি 2600, এখানে ছিল 2500, এখানে হয়ে গেল 2600, তাহলে এখানে কত হবে, 2700, 100 বাড়বে, 600-র পরে 100 বাড়লে হয়ে যায় 700, তাহলে এইখানে কত হবে, 2800, তাই না? তারপরের ঘরে কত হবে, 2900, 100 100 বাড়বে। দেখো 2300, এই পাশে এসে হয়ে যাবে 2400, আমরা লিখে দিলাম 2400, তারপরে 2500, 2600, 2700, এখানে হবে কত, 2800, তাই না? আমরা লিখে দিলাম 2800, এবং তারপরে হচ্ছে 2900, তাই না? 800-র পরে হচ্ছে 2900, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 2900। তাহলে কিন্তু এই ঘরগুলো আমাদের পূরণ করা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি,
এখানে দেখো 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রতি ক্ষেত্রের সংখ্যাটি কত। কি বলা হয়েছে? প্রতি ক্ষেত্রের সংখ্যাটি কত। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে একটি সংখ্যা, হ্যাঁ, যেটি 12,999 থেকে 1 বেশি। তাহলে 12,999 থেকে 1 বেশি সেই সংখ্যাটি কত? আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, 12,999 থেকে যদি 1 বেশি হয়, হ্যাঁ, আমরা কি জানি বেশি মানে কিন্তু বাড়ে, তাই না? এবং কম বললে কি বলা হবে? কম বললে আমরা কি বুঝি? কম মানে কিন্তু সেটি কমে যায়, তাই না? বেশি মানে বেড়ে যায়, কম মানে কমে যায়। তাহলে 1 যেহেতু বেশি বলা হয়েছে, হ্যাঁ, বেশি বললেই আমরা যোগ করব, আর কম বললে আমরা বিয়োগ করব। কম মানে কি? মানে কমে যাওয়া। আর আমরা জানি কি বিয়োগ করলেই কিন্তু কমে যায়, যোগ করলেই বেড়ে যায়। এই জন্য বেশি বললে আমরা যোগ করব এবং কম বললে আমরা বিয়োগ করব। আচ্ছা, কি বলা হয়েছে 1 নম্বরে? 12,999 থেকে 1 বেশি, বেশি বলা হয়েছে। তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা এই 1কে কিন্তু এবারে যোগ করে দেবো, যেহেতু বেশি, তাই না? দেখো 12,999 সঙ্গে যদি 1কে আমরা যোগ করি, হ্যাঁ, এই দেখো আমি পাশে এই যে কিন্তু এখানে এই যোগটা আগেই করেছি। দেখো 12,999 সঙ্গে আমরা যোগ করেছি কাকে? 1কে। আমরা জানি যখন যোগ করি তখন কিভাবে করে এই যোগটিকে সাজাতে হয়? এই শেষের সংখ্যার নিচে কিন্তু আমাদের এই জায়গাতে সংখ্যাটি লিখতে হয়, নিচের সংখ্যাটি লিখতে হয়, তাই না? এই শেষ দিক থেকে কিন্তু মিলিয়ে মিলিয়ে এই দিকে আমাদের যেতে হয়। এই দিকে যদি ফাঁকা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যেমন দেখো বা এই যে 2, 2 এর নিচে কোনো অঙ্ক নেই, 1 এর নিচে কোনো অঙ্ক নেই, এই পাশে ফাঁকা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ডান পাশে কিন্তু ফাঁকা রাখা যাবে না। আমরা এমনভাবে করে সাজাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই 9 এর সঙ্গে কিন্তু আমরা এবারে 1 যোগ করব, শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করে দিব। আচ্ছা, 9 এবং 1কে যোগ করলে কত হয়? আমরা জানি 9 এবং 1 মিলে হয় 10। কত? এই যে সেই 10। 10-এর এই শূন্যকে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে হাতে। দেখো এবার এই শূন্যটা যদি এই জায়গাতে লিখি, এই 1টা কিন্তু আমাদের হাতে থেকে যায়। হ্যাঁ, আমরা তো হাতে রেখে যোগ শিখেছি এর আগেও, তাই না? আচ্ছা, তাহলে এই 1টাকে আমরা কী করবো? এবারে হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে রয়েছে 9, নিচে কিন্তু আর কোনো সংখ্যা নেই। তাহলে 9-এর সঙ্গে আমরা এবারে কী করব? যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, যার কারণে এই হাতের 1কে আমরা যোগ করে দেব। 9 এবং 1 মিলে কিন্তু আবারও সেই 10 হয়ে যায়, তাই না? এই 10-এর এই শূন্যকে লিখে দিলাম আমরা আবারও এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1, তাই না? এই 1 কিন্তু আবারও হাতে থেকে যায়। এবারে এই 9-এর সঙ্গে আমরা কি করব? নিচে যেহেতু সংখ্যা নেই, 9-এর সঙ্গে এই 1কে আবার যোগ করব। 9 এবং 1কে যোগ করলে কিন্তু আবারও সেই 10 হয়ে যায়, তাই না? 10-এর এই শূন্যটাকে আবারও লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু এই 1টা আমাদের আবারও থেকে যায়, তাই না? এটাকে হাতে রেখে দিলাম। এবার দেখো এখানে রয়েছে উপরে 2, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে 2 এর সঙ্গে আমরা কি করবো? এবারে এই হাতের 1কে যোগ করে দেব। 2 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 3। তাহলে এই 3কে কিন্তু আমরা লিখে দিলাম এই জায়গাতে। এখন কিন্তু হাতে আর কিছুই আমাদের নেই, তাই না? আচ্ছা, তাহলে এই 3কে লিখে দিলাম এই জায়গাতে। হ্যাঁ, এবারে উপরে দেখতে পাচ্ছি রয়েছে 1, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, আবার হাতেও কিছু নেই। তাহলে এই 1টাকে আমরা নিচে নামিয়ে আনবো, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল কত? 13,000। কত হয়? 13,000। দেখো একক, দশক, শতক, হাজার। আচ্ছা, হাজারের ঘরে রয়েছে 3, তাহলে 3 এবং তার আগে রয়েছে 1, এই দুটি মিলে হয়ে যায় 13। তাহলে আমরা বলবো হচ্ছে 13,000। তাহলে 12,999 থেকে 1 বেশি হচ্ছে কত? 13,000, ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম 13। আচ্ছা, এবারে 2 নম্বরে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে একটি সংখ্যা 30,000 থেকে 1 কম। কি বলা হয়েছে? 30,000 থেকে 1 কম। কম বললেই কি করতে হয়? আমরা জানি কম বললেই কিন্তু বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা এই 30,000 থেকে কিন্তু 1কে বিয়োগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, দেখো এই জায়গাতে কিন্তু আমি সেই বিয়োগটি তোমাদের দেখিয়েছি। এই যে কিন্তু সেই 30,000 থেকে আমরা বিয়োগ করলাম 1কে, ঠিক আছে? এখন আমরা কি জানি? বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? এবং আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। উপরের সংখ্যা যদি বড় না হয় তাহলে কিন্তু আমরা নিচের সংখ্যাকে বিয়োগ করতে পারবো না, তাই না? আচ্ছা, এখন উপরে আমরা দেখতে পাচ্ছি কত? এখানে রয়েছে 0। তাহলে 0 থেকে কি নিচের 1কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ ও তো 0, ওর কাছে তো কিছুই নেই। তাহলে আমরা 1কে ওর কাছ থেকে কিভাবে বিয়োগ করব? আচ্ছা, যেহেতু বিয়োগ করতে পারবো না, এই জন্য আমাদের কি করতে হবে? শুরুতেই এই শূন্যটাকে আগে আমাদের 1-এর চাইতে বড় বানাতে হবে। হ্যাঁ, আমরা এটিকে কিভাবে করে বড় বানাবো? আমরা কি জানি? আমরা জানি যখন আমাদের কাছে, ধরো তোমরা স্কুলে গেলে, স্কুলে গিয়ে দেখলে, হ্যাঁ, যে তোমার কলমটি আজকে আনা হয়নি, ভুলে তোমার স্কুল ব্যাগের ভিতরে দেখলে যে কলমটি আনা হয়নি, তখন তুমি কি করবে? যখন তোমার কাছে কলম না থাকে, তোমার পাশে যে বন্ধু থাকে, তুমি তো নিশ্চয়ই তার কাছ থেকে একটি কলম ধার করো, তাই না? আচ্ছা, তাহলে সেই একই রকমভাবে যেহেতু এটি 0, ওর কাছে যেহেতু কিছু নেই,
নেই, যার কারণে ও কি করবে, ও তার পাশের কাছ থেকে, পাশে যে সংখ্যা রয়েছে তার কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবে। ঠিক আছে, দেখো কিন্তু যখন আমরা এই পাশে গেলাম, পাশে গিয়ে কি দেখলাম যে ও নিজেও শূন্য, তার মানে কিন্তু ওর দেওয়ার মতো কিছুই নেই, তাই না? তো এরপরে কি করব, যখন দেখলাম যে ওর পাশে ও শূন্য, তখন তার পাশের ঘরে চলে যাব। তার পাশের ঘরে গিয়ে দেখলাম কি এইটা নিজেও কিন্তু শূন্য, তার মানে ওরও কিন্তু দেওয়ার মতো কিছু নেই। তখন কি করব, তার পাশের ঘরে চলে যাব, এই জায়গাতে চলে যাব। এখানে গিয়ে দেখলাম কি যে ও নিজেও কিন্তু শূন্য, তার মানে ওরও দেওয়ার মতো কিছুই নেই। তখন কি করব, তার পাশের ঘরে চলে যাব। দেখো এখানে গিয়ে দেখলাম কি ওর কাছে রয়েছে 3। এবার এই 3 থেকে আমরা কি করব, এই শূন্যের কাছে আমরা 1কে ধার করে নিয়ে আসব। ঠিক আছে, কিন্তু আমরা কি এই তিন থেকে সরাসরি এতগুলো সংখ্যাকে টপকে আমরা কি সরাসরি শূন্যের কাছে যেতে পারবো? পারবো না। কিন্তু আমরা যেভাবে করে এই যে এইভাবে ধাপে ধাপে 3-এর কাছে এসেছি, সেইভাবে 1 দিতে 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 এই শূন্যের কাছে আমাদের আসতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই 3 থেকে আমরা ওর কাছে প্রথমে এই শূন্যের কাছে একটি 1 দিলাম। ও কিন্তু আগে ছিল শুধুমাত্র এই একটি শূন্য, তাই না? যখন এই 3-এর কাছ থেকে 1 দিলাম, দেখো এই শূন্যের পাশে এবার যখন 1 বসালাম, তখন হয়ে গেল কিন্তু 10। কত হয়ে গেল? 10 হয়ে গেল। এবং এই আগে কিন্তু ও ছিল 3 থেকে যেহেতু 1 দিয়ে দিল, যার কারণে সেই 1 কমে গিয়ে 3 এখন হয়ে গেল কত? 2 হয়ে গেল। এখন কিন্তু আর 3 নেই, ও হয়ে গেল 2। এই যে উপরে আমি এই জন্য লিখে দিয়েছি 2। হ্যাঁ, আচ্ছা তাহলে এবারে এই যে শূন্য, এটি কিন্তু এখন হয়ে গেল কত? 10 হয়ে গেল। তাহলে এবারে এই 10 থেকে কিন্তু ওর কাছে আমরা 1 দিতে পারবো, তাই না? দেখো 10 থেকে যদি ওর কাছে 1 দিই, এবারে এই শূন্যটা কিন্তু 10 হয়ে গেল। এই শূন্যটা কি হলো? 1 পেয়ে হয়ে গেল 10, তাই না? এবং এই যে একটু আগে 10 ছিল, ও হয়ে গেল কত? ও যেহেতু 10 থেকে 1কে ধার করে দিয়েছে, যার কারণে এখন হয়ে গেল 9, তাই না? এই যে উপরে কিন্তু আমি লিখে দিলাম 9। এই উপরের সংখ্যাগুলো তোমরা লিখবে না, তোমরা কিন্তু মনে মনে ধরবে। ঠিক আছে, তাহলে এখানে ও হয়ে গেল এখন 9 এবং এই শূন্যটি হয়ে গেল 10। এবারে এই শূন্য থেকে যদি ওর কাছে আমরা একটি 1 দিয়ে দিই, দেখো তাহলে এই শূন্যটি এবার কি হলো? 1 পেয়ে কিন্তু ও হয়ে গেল এবারে 10। এই শূন্যটি এবারে 10 হয়ে গেল, তাই না? এবং একটু আগে যেহেতু ও 10 ছিল, তাই না? এই 10 থেকে যেহেতু 1কে দিয়ে দিল, যার কারণে 1 দেয় ও কিন্তু হয়ে গেল এবারে 9, তাই না? 10 থেকে 1 কমে গেলে কিন্তু হয়ে যায় 9। এই যে এই শূন্যটি এখন কিন্তু হয়ে গেল 9 হয়ে গেল। এবার এখন যেহেতু ও 10 হয়েছে, 10 থেকে কিন্তু ওর কাছে 1 দিতে পারবে, তাই না? 10 থেকে ওর কাছে যখন 1 দিল, তখন এই শূন্যটি কিন্তু এবারে মোট হয়ে গেল 10, 1 পেয়ে হয়ে গেল 10। এবং এই যে একটু আগে 10 ছিল, ও হয়ে গেল কত? ও যেহেতু 1 দিয়ে দিল, যার কারণে কিন্তু এই 1 কমে গিয়ে 10 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 9। আমরা এই যে উপরে কিন্তু লিখে দিয়েছি দেখো 9, তাই না? এইগুলো কিন্তু উপরের সংখ্যাগুলো তোমরা মনে মনে ধরবে। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এগুলোকে লিখেছি। আচ্ছা এবারে এখন কিন্তু এই শেষের শূন্যটি এখন কিন্তু 10 হয়েছে, তাই না? এখন কিন্তু 10 থেকে আমরা 1কে বিয়োগ করতে পারবো। দেখো 10 থেকে যদি 1 বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে যদি 1 চলে যায়, তাহলে কত থাকে? আমরা জানি 10 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 9। আমরা লিখে দিলাম এখানে 9। এবারে এই জায়গাতে যে শূন্য দেখতে পাচ্ছি, এখানে কি শূন্য রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু শূন্য নেই, এখন রয়েছে 9। এখন আমরা কিন্তু এই শূন্য ধরবো না, আমরা এখন এই উপরের সংখ্যাগুলো ধরবো। হ্যাঁ, এখন 9 থেকে নিচে যেহেতু কিছুই নেই, তার মানে 9 থেকে যেহেতু কিছুই বিয়োগ হবে না, তার মানে 9টাই নিচে চলে আসবে। এই যে এখানে এই 9টাকে আমরা নামিয়ে দিলাম। এই 9-এর নিচেও কিছু নেই, যার কারণে এই 9টাও এই যে এখানে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই 9-এর নিচেও কিছু নেই, এই জন্য এইখানে এই 9টাকেও আমরা নামিয়ে নিয়ে আসলাম। এবার এখানে কিন্তু আর 3 নেই, আছে কত? 2 রয়েছে। এই 2-এর নিচেও যেহেতু কিছু নেই, 2টাকেও আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে 1 বিয়োগ হয়ে গেলে থাকলো কত? 29,999। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে 30,000 থেকে 1 কম হচ্ছে 29,999। আমরা এই যে এটিকেই কিন্তু উত্তর হিসেবে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে 3 নম্বরে কি বলা হয়েছে? 3 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। কি বলা হয়েছে? 10,000 থেকে 10 কম বলা হয়েছে। কম মানে কি? কম থাকলে কি যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? যেহেতু কম, তার মানে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা 10,000 থেকে এবারে 10কে বিয়োগ করবো, যেহেতু 10 কম বলা হয়েছে, তাই না? তাহলে 10,000 থেকে যদি এই যে দেখো এই যে হচ্ছে সেই 10,000, হ্যাঁ 10,000 থেকে আমরা বিয়োগ করেছি কত? 10কে। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলি, বিয়োগ যখন তোমরা সাজাবে তখন কিন্তু এই শেষের সংখ্যার নিচে কিন্তু এই শেষের সংখ্যা দেবে, তারপর এই সংখ্যার নিচে আরও একটি সংখ্যা। হ্যাঁ, এই দিক থেকে সাজাতে সাজাতে আমরা বাঁ দিকে যাব। ঠিক আছে, আচ্ছা এই শেষে কিন্তু আমাদের কখনোই ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, শেষের সংখ্যার সঙ্গে উপরে নিচে কিন্তু মিল করে সাজাতে হবে। আচ্ছা এখন আমরা যদি এই শূন্য থেকে নিচের শূন্যকে বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা জানি 0 থেকে 0 চলে গেলে থাকে 0, আমরা লিখে দিলাম 0। এবারে এই 0 থেকে কি 1কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ উপরের শূন্যটা কিন্তু ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। আচ্ছা তাহলে
আমরা যেহেতু শূন্য থেকে এককে বিয়োগ করতে পারবো না, এই জন্য কী করবো, এই শূন্যটাকে আগের মতো করে আমরা বড় বানাবো। কীভাবে বড় বানাবো? দেখো আমরা পাশের ঘরে গেলাম, হ্যাঁ পাশের ঘর থেকে এক ধার করে আনবো, কিন্তু যখন পাশের ঘরে গেলাম দেখলাম যে ওর কাছে কিছুই নেই, মানে শূন্য। তাহলে তারপরে গেলাম তার পাশের ঘরে, এখানে গিয়ে দেখলাম এখানেও শূন্য। তারপরে গেলাম তার পাশের ঘরে, এখানে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে সর্বমোট এক। তাই না, এই একটাকে আমরা এই পাশের ঘরে নিয়ে আসলাম, ওর কাছে ধার করে নিয়ে আসলাম। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র শূন্য, যখন এই একটা ওর কাছে নিয়ে আসলাম তখন এক এবং শূন্য মিলে হয়ে গেল 10। ও কিন্তু এখন হয়ে গেল 10, এবং এই একটা কিন্তু এখন হয়ে গেল কত, ওর কাছে এক ছিল, একই দিয়ে দিল। তাহলে এই এক দিয়ে দিলে ওর কাছে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। এই দেখো ও কিন্তু এখন হয়ে গেল শূন্য, উপরে আমরা লিখে দিলাম শূন্য। এটি কিন্তু মনে মনে তোমরা ধরবে, ঠিক আছে, এটিকে লিখবে না। আচ্ছা, তাহলে এই শূন্যটা এখন হয়ে গেল 10। এই 10 থেকে যদি এবার ওর কাছে আমরা এক দিই, তাহলে এই শূন্যটা, হ্যাঁ এক পেয়ে কিন্তু ও হয়ে গেল 10। এবার এই শূন্যটা কিন্তু 10 হয়ে গেল, এবং এই যে 10 ছিল একটু আগে, হ্যাঁ এই 10 কিন্তু 10 থেকে যেহেতু এককে ধার করে দিয়েছে ওর কাছে, যার কারণে সেই এক কমে গিয়ে ও এখন হয়ে গেল 9। আমরা এখানে উপরে লিখে দিলাম 9। আচ্ছা, এরপরে এখন ও কিন্তু 10 হয়েছে, এই 10 থেকে আবার ওর কাছে আমরা এক দিলাম, তাহলে এই শূন্যের কাছে যখন এক দিলাম তখন এই শূন্যটা হয়ে গেল এবারে 10, এবং ও যেহেতু একটু আগে 10 ছিল, এই 10টা কিন্তু হয়ে গেল এবারে 9, তাই না, এক কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 9। তাহলে এবারে এই শূন্যটা কিন্তু এখন 10 হয়েছে। এখন এই 10 থেকে কিন্তু নিচের এককে আমরা বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে এক চলে গেলে থাকে হচ্ছে আরও 9, আমরা লিখে দিলাম 9। এখন দেখো এইখানে আর শূন্য, এই শূন্য এক এইগুলোকে কিন্তু আমরা ধরবো না, আমরা এই উপরে ধরবো হচ্ছে 9, 9 এবং শূন্য, তাই না, উপরে রয়েছে 9, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে 9 থেকে যেহেতু কিছুই বিয়োগ হবে না, যার কারণে 9টাকে নিচে আমরা নামিয়ে দিলাম, এই যে এই 9টাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এবারে এই 9 নিচেও কোনো সংখ্যা নেই, যার কারণে এই 9টাকেও আমরা নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, এখন উপরে কিন্তু আগে ছিল 1, এখন রয়েছে শূন্য। আমরা জানি এই শুরুতে যদি শূন্য থাকে, এই শূন্যটাকে কখনোই লিখতে হয় না, কারণ শুরুতে শূন্য থাকলে এটির কিন্তু কোনো দাম থাকে না। ঠিক আছে, যার কারণে আমরা শুরুতে শূন্য লিখবো না। আমাদের এখানে হয়ে গেল 9990। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা দেখো এখানে লিখে দিলাম 9990, অর্থাৎ 10,000 থেকে 10 কম হচ্ছে 9990। এবারে 4 নম্বর প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 4 নম্বরে কি বলা হয়েছে, একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি। আচ্ছা, এবারে কিন্তু বলা হয়েছে 49,990 থেকে 10 কি বেশি বলা হয়েছে। বেশি বললে আমরা কি করি, হ্যাঁ বেশি বললে কিন্তু যোগ করি। তার মানে এই সংখ্যার সঙ্গে আমরা 10কে এবারে যোগ করে দেব। আচ্ছা, 49,990 সঙ্গে যদি আমরা এবারে 10কে যোগ করি, দেখো এই যে কিন্তু সেই যোগটি আমি তোমাদেরকে দেখিয়েছি, 49,990 এর সঙ্গে আমরা যোগ করলাম 10কে। আচ্ছা দেখো, আমরা যদি শুরুতে যোগ করি শূন্য, এবং এখানেও শুরুতে রয়েছে শূন্য, শূন্য এবং শূন্যকে যোগ করলে হয় শূন্য, আমরা লিখে দিলাম শূন্য। এবারে 9 এবং 1কে যোগ করলে কত হয়, 9 এবং 1 মিলে হয়ে যায় 10। এই দেখো আমরা কিন্তু এখানে লিখলাম 10, এই 10-এর শূন্যটাকে লিখলাম আমরা এই জায়গাতে, এখানে শূন্য লিখলাম, এবং হাতে কিন্তু থেকে যায় আমাদের কত, 1 থেকে যায়, এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবার দেখো এখানে রয়েছে 9, নিচে কোনো সংখ্যা নেই, যার কারণে এই 9-এর সঙ্গে হাতের 1কে আমরা যোগ করে দিলাম। হ্যাঁ, 9 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় আবারও 10, কত হয়, 10 হয়। 10-এর এই শূন্যকে আমরা লিখলাম আবারও এই জায়গাতে। ঠিক আছে, এবার হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়, তাহলে এই 1টা কিন্তু আবারও হাতে থেকে যায়। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি 9, 9-এর নিচে আর কোনো সংখ্যা নেই, যার কারণে 9-এর সঙ্গে হাতের এই 1কে আমরা আবারও যোগ করব। 9 এবং হাতের এই 1 মিলে আবারও কিন্তু সেই 10 হয়ে যায়, তাই না, 9 এবং 1 মিলে হয়ে যায় 10। এখন 10-এর এই শূন্যকে আবারও লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এই 1, এই 1টা কিন্তু আবারও হাতে থেকে যায়। এখন দেখো এখানে উপরে রয়েছে 4, নিচে কোনো সংখ্যা নেই, যার কারণে 4-এর সঙ্গে এই হাতের 1কে যদি আমরা যোগ করে দিই, 4 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 5, কত, 5। আমরা এখানে লিখে দিলাম পুরো 5, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 50,000। কত পাচ্ছি, 50,000। তাহলে আমাদের এটি কিন্তু উত্তর। দেখো আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম 50,000, অর্থাৎ 49,990 থেকে 10 বেশি হচ্ছে কত, 50,000। ঠিক আছে, এরপর সর্বশেষ 5 নম্বরে বলা হয়েছে কি, দেখো এখানে বলা হয়েছে একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি। 79,900 থেকে 100 বেশি, যেহেতু বেশি বলা হয়েছে তার মানে কি করব, হ্যাঁ যোগ করব, তাই না। দেখো এই যে আমরা কিন্তু সেই যোগটি করেছি, 79,900 যোগ করেছি আমরা 100। আচ্ছা, যদি এবার এই দুইটিকে যোগ করি, দেখো শূন্য এবং শূন্যকে যোগ করলে কত হয়, শূন্য হয়, লিখে দিলাম শূন্য। শূন্য এবং এই শূন্যকে যোগ করলে হয় শূন্য, লিখে দিলাম আবারও শূন্য। 9 এবং 1কে যোগ করলে হয় 10, তাহলে এই যে সেই 10 আমরা এখানে লিখেছি। 10-এর শূন্যকে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে এই 1 কিন্তু হাতে থেকে যায়। এবার উপরে রয়েছে 9, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে 9-এর সঙ্গে হাতের এই 1কে আমরা এবারে যোগ করে দিলাম। দেখো 9 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় আবারও সেই 10।
10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও সেই 1, তাই না? এই 1টা কিন্তু হাতে থেকেই যায়। এখন উপরে রয়েছে 7, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই 7-এর সঙ্গে যদি এই 1কে যোগ করে দিই, 7 এবং 1 মিলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দিলাম 8, আর কিন্তু কোনো কিছু হাতে নেই। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 80,000। কত পাচ্ছি? 80,000। তাহলে আমরা কি বুঝতে পারি? ৭৯,৯০০ থেকে 100 বেশি হচ্ছে কত? 80,000। আমরা এখানে লিখে দিলাম 80,000। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু দুটি প্রতীক দেখানো হয়েছে, তাই না? এই একটি প্রতীক, এই একটি প্রতীক, এই দুটি প্রতীক, হ্যাঁ, যেখানে যেটি বসবে সেখানে সেটি বসিয়ে বড় বা ছোট তুলনা করতে বলা হয়েছে। তাহলে আমরা এই দুটি প্রতীক কোন জায়গাতে কোনটা বসাবো, এটি কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তো আমরা যেন কখনো গুলিয়ে না ফেলি সেই জন্য একটি টেকনিক, হ্যাঁ, খুবই মজার একটি টেকনিক আজকে আমরা শিখব। ঠিক আছে, সেটি হচ্ছে, দেখো আমরা কিন্তু এই চিত্রটিকে, হ্যাঁ, একটি মুখের সঙ্গে তুলনা করতে পারি। দেখো এটি কিন্তু দেখতে অনেকটা একটা মুখের মতো, তাই না? দেখো এই মুখটি কিন্তু এই পাশে হা করে আছে, আবার এই মুখটি কিন্তু এই পাশে হা করে আছে। আচ্ছা, তাহলে এই মুখটি যে পাশে হা করে থাকবে, হ্যাঁ, যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। আচ্ছা, অথবা আমরা এইভাবে করেও বলতে পারি যে এই মুখটি সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে, হ্যাঁ, বড় সংখ্যার দিকে হা করে থাকে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে দুটি সংখ্যার মধ্যে, হ্যাঁ, কোন সংখ্যাটি বড়। যেটি বড় আমরা কিন্তু এই মুখটিকে সেই সংখ্যার দিকে হা করিয়ে রাখবো। ঠিক আছে, যেমন দেখো প্রথমে এখানে দেখতে পাচ্ছি 975 এবং 957। তাহলে দেখো এখানে এই দুটির ভিতরে বড় কোনটা? আমরা কিন্তু এর আগে বড় ছোট নির্ণয় করা শিখেছি, তাই না? আমরা কিভাবে করে বুঝবো কোনটি বড়? আমরা প্রথম দুটি অঙ্ককে লক্ষ্য করব। দেখো এখানে প্রথমে রয়েছে 9, এখানেও কিন্তু প্রথমে রয়েছে 9। তাহলে দুটি কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড় এবং কোনটি ছোট, তাই না? তাহলে এবারে কি করবে? এবার আমরা এই দ্বিতীয় সংখ্যা দুটি দেখব, মাঝের সংখ্যা দুটি। হ্যাঁ, দেখো এখানে মাঝখানে রয়েছে 7, এখানে কিন্তু মাঝখানে রয়েছে 5। তাহলে 5 বড় নাকি 7 বড়? হ্যাঁ, আমরা কিন্তু জানি 7 বড়, তাই না? আচ্ছা, 7 যেহেতু বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে, যেহেতু 7 বড় তার মানে এই পুরো সংখ্যাটি বড়। এজন্য আমরা কি করব? আমরা এই মুখটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হা করিয়ে রাখবো, কারণ আমরা জানি এই মুখটি সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে, তাই না? এই জন্য আমরা এই মুখটিকে এইভাবে অঙ্কন করবো। হ্যাঁ, দেখো এটি কিন্তু এই দিকে হা করে আছে, অর্থাৎ এই বড় সংখ্যার দিকে হা করে আছে। এবার যদি আমরা 3 নাম্বারটাকে দেখি, দেখো আমরা এই সারিটা পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারে দেখো এখানে বলা হয়েছে 17,779 এবং 17,879। এই দুটির ভিতরে কোনটি বড়? আমরা কিন্তু বড়টাকে খুঁজে বের করব। আমরা প্রথম দুটি অঙ্ক যদি লক্ষ্য করি, এখানে প্রথমে রয়েছে 1, এখানেও রয়েছে 1, দুটিই সমান। আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট এবং কোনটি বড়, তাই না? এবার আমরা এই 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করব। এখানে 2 নম্বরে রয়েছে 7, এখানেও রয়েছে 7, এই দুটিও কিন্তু সমান। এবারে কি করব? 3 নাম্বারটি লক্ষ্য করব। এখানে 3 নাম্বারে রয়েছে 7, এখানে রয়েছে 8। তাহলে এই 7 বড় নাকি 8 বড়? আমরা জানি 8 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে, এই জন্য আমরা এই মুখটিকে কি করলাম? ওর দিকে কিন্তু হা করিয়ে রাখলাম। দেখো এই দিকে কিন্তু হা করে আছে। এবারে 5 নাম্বারে বলা হয়েছে 8,579 এবং 8,578। তাহলে এই দুটির ভিতরে কোনটি বড়? দেখো এখানে শুরুতে রয়েছে 8, এখানেও শুরুতে রয়েছে 8, দুটি সমান। এবার আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, এই দুটিও কিন্তু সমান। এবার আমরা তারপরেটা লক্ষ্য করি, এখানে রয়েছে 7, এখানে 3 নম্বরে রয়েছে 7। দেখো এই দুটিও কিন্তু সমান, আমরা এখনও বুঝতে পারছি না কোনটি বড়। আচ্ছা, তারপরে এখন যদি শেষের দুটি অঙ্ক লক্ষ্য করি, এখানে শেষে রয়েছে 9, এখানে কিন্তু শেষে রয়েছে 8। তাহলে 9 বড় নাকি 8 বড়? আমরা জানি 9 বড়, তাই না? তার মানে যেহেতু 9 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। আমরা এই সংখ্যার দিকে দেখো এই মুখটিকে হা করিয়ে রাখলাম, আমরা এইভাবে করে এই মুখটি অঙ্কন করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে 8,475 এবং 8,574। এই দুটির ভিতর কোনটি বড়? দেখো আমরা প্রথম দুটি অঙ্ক যদি লক্ষ্য করি, এখানে শুরুতে রয়েছে 8, এখানে শুরুতে রয়েছে 8, এই দুটিই কিন্তু সমান। আমরা বুঝতে পারছি না কোনটি বড়। তাহলে এইবারে 2 নম্বর অঙ্ক দুটি লক্ষ্য করো, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5। 4 বড় নাকি 5 বড়? আমরা জানি 5 বড়, যার কারণে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। আমরা এই মুখটিকে কি করলাম? এই দিকে, অর্থাৎ বড় সংখ্যার দিকে হা করিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা মুখটিকে অঙ্কন করলাম। এবারে 4 নম্বরে বলা হয়েছে 37,589 এবং 38,589।
৭৯। আচ্ছা দেখো এখানে শুরুতে রয়েছে ৩, এখানেও শুরুতে রয়েছে ৩, দুটি কিন্তু সমান আমরা বুঝতে পারছি না। এবারে ২ নম্বরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ৭, এখানে ২ নম্বর অঙ্কে রয়েছে ৮। তাহলে ৭ বড় নাকি ৮ বড়? আমরা জানি ৮ বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। আমরা এটির দিকে কি করলাম, এই মুখটিকে হা করিয়ে রাখলাম। দেখো এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে, বড় সংখ্যার দিকে হা করিয়ে রাখলাম, তাই না? এইভাবে করে আমরা এই মুখটি অঙ্কন করব। এবারে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বরে বলা হয়েছে ১৭,৯৯৯ এবং ১৮,৯৯৯। এই দুটির ভিতর কোনটি বড়? দেখো প্রথমে রয়েছে ১, এখানেও প্রথমে রয়েছে ১, দুটিই সমান। এরপরে এখানে প্রথমে রয়েছে ৭, এখানে রয়েছে ৮। তাহলে ৭ বড় নাকি ৮ বড়? আমরা জানি ৮ বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি কি বড়। আমরা এই সম্পূর্ণ সংখ্যার দিকে কি করলাম, এই মুখটিকে হা করিয়ে রাখলাম, এই দিকে হা করিয়ে রাখলাম। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমরা এই প্রতীকগুলোকে খুবই সহজেই তোমরা কিন্তু সঠিক জায়গাতে বসাতে পারো, তাই না? আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।